হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি গুড একাডেমি। ভেরি গুড একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকেও আমি তোমাদের জন্য 3 নম্বর প্র্যাকটিস সেট ক্লাস নিয়ে চলে এসেছি। আর খুব গুরুত্বপূর্ণ কিছু কিন্তু অঙ্ক করবো আজ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর যদি স্কিপ করে দেখো তাহলে তোমরাই দেখা গেল একটা পরীক্ষার কমন অঙ্ক এখান থেকে মিস করে গেলে। তাই একদম স্কিপ করবে না, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা পারবে অঙ্কগুলো তারা অবশ্যই একবার প্র্যাকটিস করে নিও। আমি জানি তোমরা পারবে, তবুও একবার প্র্যাকটিসটা করে নিও, এতে তোমাদেরই ভালো হবে। কি যায় আসে একবার করে নিলে, করে নাও একবার। আর যারা নতুন দেখছো বা নতুন জানছো বা নতুন শিখছো, তারা অবশ্যই আমার মতো ধরে ধরে করারই চেষ্টা করবে। একদম শর্টকাট খুঁজতে যাবে না। আগে শেখো, তারপর করো। আগে শেখো, যে কোনো জিনিস আগে শেখো, শেখার পরই তুমি শর্টকাটের দিকে চোখ বাড়াও। নাহলে তুমি শর্টকাট তো কোনো দিনই শিখতে পারবে না, তোমার অঙ্ক শেখাও হবে না। তাই আগে ভালো করে শোনো, আগে শেখো, তারপর শর্টকাট খোঁজো। আর যারা পারবে তাদের তো, তার জন্য তো খুবই ভালো, তোমরা পারছো। তোমরা একবার প্র্যাকটিস করে নাও। তাহলে চলো আজ শুরু করি আমাদের প্রথম অঙ্ক। দেখি প্রথম অঙ্কতে কি বলেছে। বলেছে যদি 8*357 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে লুপ্ত অঙ্কে, লুপ্ত মানে কি স্টার জায়গাটায়, এই স্টার জায়গাটায় কত হবে, স্টার জায়গাটায় কত হবে। তাহলে কি বলেছে, যদি 8*357 মানে এই সংখ্যাটি আছে, এটি 11 দ্বারা বিভাজ্য হবে। যদি লুপ্ত সংখ্যাটি পূর্ণ করতে পারি তবে এটা আমরা বলতে পারবো কি 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। তবে সেই লুপ্ত সংখ্যাটার জায়গায় কত বসবে সেটাই আমাদের বার করতে হবে। আমরা 11-র বিভাজ্য নিয়মটা কি জানি? 11-র বিভাজ্য নিয়ম আমরা কি জানি? 11-র বিভাজ্য নিয়ম আমরা জানি যে 0 বা 11 বা 11-র কোনো গুণিতক, যেমনি 11 দুগুণি, যেমনি আমরা বলতে পারি 11 দুগুণি 22, তারপর 4×11 44, 5×11 55, এরকম করতে 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 11-র গুণিতক যদি হয় তবেই সেটা আমরা বলতে পারি কি 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 0 বা 11 বা 11-র কোনো গুণিতক হয় তবেই আমরা বলতে পারবো সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে কি করে বলবো? দেখো এখানে আমাদের কি বলেছে, 8, এটা বলেছে স্টার, তারপর হবে 3, 5, 7। ঠিক, একদম ঠিক। 11 দ্বারা বিভাজ্য করার নিয়মটা কি, এক ঘর গ্যাপ দিয়ে দিয়ে যোগ করতে হবে তোমাকে, এক ঘর। তাহলে দেখো এখানে 7 আর 3 কত হচ্ছে 10, 10 আর 8 কত হচ্ছে 18, তাহলে 18 লিখে নিলাম। এবার একটা মাইনাস দেবে। এবার কি করবে, এটা তো গ্যাপ দিয়ে করলাম, তাহলে এবার বাকি রয়েছে 5। তাহলে 5 আর এই স্টার, ভালো করে 5-এর সঙ্গে কত যোগ করলে সেটা যদি আমি এখান দিয়ে বিয়োগ করি তবে আমার নয় 11 আসবে, নয় আমার 0 আসবে, বা 11-র কোনো গুণিতক আসবে। তাহলে ভালো করে দেখো তো 5-এর সঙ্গে কত, আমরা এখান থেকে অপশান নিই তো দেখি তো। যদি আমরা কত নিতে পারি, 5-এর সঙ্গে 5, 2, চলো 2 নিয়ে দেখি তো। আমরা যদি 2 নিয়ে আমরা দেখি, তাহলে 5-এর সঙ্গে যদি 2 নিই তাহলে আমাদের কত হচ্ছে, এখানে যদি আমরা 2 বসাই তাহলে 5-এর সঙ্গে আমরা যদি নিই 5 আর 2 7, তাহলে এখান থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই 18 থেকে, তাহলে আমাদের কত হচ্ছে বিয়োগফল, তাহলে বিয়োগফল আমাদের হচ্ছে কত 11। এই তো 11 আমাদের চলে এলো। আর আমি এটাই তো বলেছিলাম, যদি আমাদের 0, 11 বা 11-র কোনো গুণিতক আসে তবেই আমরা বলতে পারবো সেই সংখ্যাটা পুরো 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতেই পারি এই স্টার চিহ্ন জায়গায় যদি 2 বসাই তাহলেই আমরা বলতে পারবো এই যে এই এত বড় সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে? আশা করি পুরো ক্লিয়ার, আশা করবো ক্লিয়ার তোমাদের সকলের। তাহলে চলো আমরা এবার এগিয়ে যাব নেক্সট অঙ্কের দিকে। তাহলে আমাদের এটার অ্যান্সার কত হয়ে গেল, 2। তাহলে অপশান ডি হয়ে গেল অ্যান্সার। তাহলে চলো এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো পরবর্তী অঙ্কে কি বলেছে, বলেছে কি √5, √5, √5, √5, √5। তাহলে কি বলেছে, দেখেছি আমরা রুটের ভিতরে প্রত্যেকটা 5 আছে। কটা 5 আছে, 1, 2, 3, 4, 5, 5 আছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি? যারা জানো তারা তো জানোই, খুবই ভালো। আর যারা জানো না তারা অবশ্যই শেখো, আগে শেখো ভাই, আগে শেখো, আগে করো, আগে শেখো, তারপর কিছু
ভাববে যে শর্টকাট করার, কত তাড়াতাড়ি করবে, পরীক্ষায় টাইম পাবে কি না, এগুলো সব পরে ভাববে, আগে শেখো। তাহলে কি করে করবে এই অঙ্কগুলো? দেখো কটা 5 আছে এখানে, 5টা, 1 2 3 4 5। তাহলে 5 আছে কটা, 5টা আছে। আমাদের প্রথম কাজ কি, এখান থেকে আমরা কি করব, একটা 5 নেব, 5 লিখবো আগে। এবার দেখো কি করব, 5টা 5 আছে না, 5টা 5-এর জন্য আমরা কি করব, 5টা 2 গুণ করব, 2 2 2 2 ইন্টু 2, তাহলে 1 2 3 4 5। তাহলে 5টা 5-এর জন্য আমরা কি করলাম, 5টা 2 নিলাম। এইভাবেই করো, খুব তাড়াতাড়ি হবে অঙ্কগুলো, এইভাবেই করার চেষ্টা করো। আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করো, তাহলে অঙ্কগুলো খুবই তাড়াতাড়ি হবে। তাহলে কটা, 5টা 5-এর জন্য 5টা 2 নিলাম। তাহলে গুণ করলে কত হচ্ছে, দেখো 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32। তাহলে কত হলো, 32 হলো। এবার জাস্ট কিচ্ছু করবে না, এবার কি করবে, 5-এর ওপরে একটা বাই দেবে, বাই দিয়ে কী করবে, এই 32টা তলায় বসিয়ে দেবে। কি করবে, এই 32টা তলায় বসিয়ে দেবে। আর কি করবে, এই 32-এর থেকে ঠিক 1 কম, কি কত কি করবে, 1 কম, -1। তাহলে -1 করলে ওপরে কত বসিয়ে দেবে, 31। তাহলে বুঝতে পারলে যে 5টা 5-এর জন্য আমরা একটা 5 নিলাম এখানে। এবার কি করব, 5টা 5-এর জন্য 5টা 2 নেব, গুণ করে আমাদের যেটা বেরাবে 32, সেটা কি করবো, যেটা গুণ করে বেরাবে সেটা নিচে বসাবো বাই দিয়ে, আর ওপরে কি করব, 32 থেকে 1 কম, বা যেই সংখ্যাটায় থাকবে না কেন তার থেকে 1 কম বসাবো। ঠিক, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি, কি বুঝতেই পারলে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 5-এর পাওয়ার কত হয়ে গেল, তাহলে 31/32। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, যেটা আমাদের অপশান বিতে আছে, আমরা পরিষ্কারভাবে সকলে দেখতে পাচ্ছি। তাহলে কত তাড়াতাড়ি হয়ে গেল এই অঙ্কটা। তো এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করে নেব। আর এরকম অঙ্ক পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো, আর অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওর জন্য অপেক্ষা করো। তো চলো বেশি দেরি না করে পরবর্তী অঙ্কের দিকে এগিয়ে যাই। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে। তাহলে দেখো 8 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি, একটি বাসকে 1 টাকা, 1 টাকা 50 পয়সা, 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে কি, ভালো করে দেখো, মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। এবং বলে দিয়েছে কি, ওই বাসকে টোটাল 393 টাকা থাকলে মোট মুদ্রার সংখ্যা কত আমায় বার করতে বলেছে। খুব সহজ একটা অঙ্ক, খুব সহজ। দেখো আমি কিভাবে করছি, যারা পারছো ভেরি গুড, একবার প্র্যাকটিস করে নাও, আর যারা জানো না তারা আমায় দেখে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে দেখো আমি কিভাবে করছি। তাহলে প্রথমে লিখে নেওয়া হচ্ছে 1 টাকা, 1 টাকা, এটা হচ্ছে 50 পয়সা, এটা হচ্ছে কত, 25 পয়সা, ঠিক আছে? এবার ভালো করে দেখো আমাদের কিসের অনুপাত দিয়ে দিয়েছে, সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা লিখে নেব কি, সংখ্যা। দেখো আমি তোমাদের ধরে ধরে করাচ্ছি, ঠিক আছে? তাই তোমরাও যারা পারছো না, তারা তো তোমরা পারছো না, তো এটা একটা জাস্ট কারণ, তোমরা প্রত্যেকেই পারবে, অবশ্যই পারবে। আর ভালো করে দেখো আমি কিভাবে করছি, সেইভাবে তোমরা ধীরে 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 আস্তে আস্তে করো, ঠিক আছে? দেখো তাহলে আমাদের সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে কি, 1:2:4। মানে সংখ্যা মানে কি, কত করে মুদ্রা আছে, মানে কটি করে আছে। তাহলে 1 টাকার মুদ্রা আছে কত, দেখো একটি, 50 পয়সার আছে কত, দুটি, 25 পয়সার আছে কত, 4টি। এবার ভালো করে দেখো আমাদের সংখ্যা থেকে আমরা কিসে যাব, সংখ্যা থেকে আমরা কিসে যাব, সংখ্যা থেকে আমরা যাব মূল্যে। এবার বলবো কেন দাদা মূল্যে কেন যাব, কেন যাব না ভাই, আগে এটা বলো। কারণ আমাদের প্রশ্নে যে কি বলে দিয়েছে, 393 টাকা, টাকা কি আমাদের মূল্য বলে দিয়েছে, তার মানে আমাদেরও মূল্যে যেতে হবে। ঠিক, একদম ঠিক বললাম, তার মানে আমরা কিসে যাব, মূল্যে। তাই আমরা এবার মূল্যে যাব, এটা তো সংখ্যা আছে, এবার মূল্যে যাব। এবার ভালো করে দেখো আমরা এটা প্রত্যেকটা আমরা পয়সায় নিয়ে যেয়ে করব, ঠিক আছে? পয়সায় নিয়ে যেয়ে করলে সবথেকে সুবিধা হয়, আমরা পয়সায় যেয়ে নিয়ে করব। আর যদি তোমরা ভাবো না পয়সা দিয়ে করবে না, তাহলে অন্যভাবে করো। তাহলে আমরা জানি কি, সংখ্যা থেকে মূল্যে আসতে গেলে কি ভাগ হয়, তাহলে ভাগ করে করো। আমি তো এখান দিয়ে পয়সা দিয়ে দেখাচ্ছি, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই আমি দেখাবো। তাহলে দেখো 1 টাকা মানে কি জানি আমরা, 100 পয়সা।
তাহলে আমরা 1 টাকার বদলে এখানে লিখতে পারি কত, 100 পয়সা। ঠিক আছে, 2 টাকা আমরা ভালো করে জানি কি 50 পয়সার কটি কয়েন মিলে 1 টাকা হয়, আমরা জানি কি না 2টি কয়েন মিলে 1 টাকা হয়। আর এখানে আছেই 2টি কয়েন, তাহলে আমরা বলতে পারি কি কত ক টাকা আছে এখানে, 100 পয়সা, মানে 100 পয়সা মানে কি 1 টাকা আছে। তারপর দেখো 25 পয়সার কটা কয়েন মিলে 1 টাকা হয়, 25 পয়সার ভালো করে দেখো 4টি কয়েন মিলে, 4টি কয়েন মিলে কি হচ্ছে কি 1 টাকা হচ্ছে, 4টি কয়েন মিলে 1 টাকা হয়। তাহলে আছেই তো এখানে 4টি কয়েন, তাহলে 4টি কয়েন মানে কি আমরা বলতে 1 টাকা, 1 টাকা মানে কি 100 পয়সা। তাহলে এবার দেখো প্রত্যেকটা পয়সা 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 কেটে গেল, 2 শূন্য 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তাহলে মূল্য কত আছে, এখানে 1, এখানে 1, এখানে 1, টোটাল আমাদের মূল্য কত বেরালো 3 টাকা। তাহলে টোটাল আমাদের মূল্য বেরালো 3 টাকা। আর প্রশ্নে বলে দিয়েছে কত, 393 টাকা। আর প্রশ্নে বলে দিয়েছে কত, 393 টাকা। এবার ভালো করে দেখো, আমরা বার করলাম টোটাল মূল্য হচ্ছে 3 টাকা, আর প্রশ্নে বলেছে টোটাল মূল্য হচ্ছে 393 টাকা। তাহলে কত গুণ হচ্ছে দেখি, গুণ করে 3 অক্ষে 3, 3 তিরিকে 9, 3 অক্ষে 3, তাহলে 131 গুণ। ঠিক, তাহলে আমাদের বার করতে বলেছে কি মোট কতগুলো মুদ্রা আছে, মোট কতগুলো মুদ্রা আছে আমরা গুণ নিই। দেখো 4টে, আর এদিকে 2টো, কত হচ্ছে 6টা, 6টা আর একে 7টা, তাহলে টোটাল কতগুলো মুদ্রা আছে 7টা। তাহলে টোটাল মুদ্রা আমরা বার করলাম কত 7টা। এবার জাস্ট 7টাকেও 131 দিয়ে গুণ করে দেবো, তাহলে এই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে গুণ হচ্ছে কত, 7 অক্ষে 7, তারপর দেখি 3 7 21, হাতে আমার কত থাকছে 2, তাহলে 7 অক্ষে 7, 7 আর 2 কত হচ্ছে 9, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেলে 917। মোট কতগুলো মুদ্রা আছে, 917টি মুদ্রা আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখি আমরা কোন অপশানে আছে, দেখি অপশান বিতেই দেখতে পাচ্ছি কত 917। ভালো করে দেখো 917, তাহলে বুঝলে। তাহলে আমাদের কি বলেছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। আর আমাদের বলে দিয়েছে কি টোটাল নাকি ওই বাস্কে বা ওই ব্যাগে 393 টাকা আছে। তাহলে আমরাও কি করব, সংখ্যা থেকে মূল্যে যাব, আর মূল্যে যে তারপর আমরাও একটা টাকা বার করব, আর প্রশ্নে যেই টাকাটা বলেছে সেটাতে সমান করে দেবো, সেটার সাথে কি করব, সমান করে দেবো। কেন সমান করব, কারণ আমরাও মূল্য বার করেছি আর প্রশ্ন মূল্য দিয়েছে, তাই আমরা বলতেই পারি দুটোই সমান। 2D মডেল, 2D মডেল, তাহলে আমরা বলতে পারি 2D। 2D মানে কি 2 ডাইমেনশন, মানে একটা জিনিসকে দুভাবে দেখানো হলো। তাহলে আমরাও বার করলাম মোট টাকা 3 টাকা, আর প্রশ্নে বলেছি মোট টাকা কত 393, তাহলে আমরা বলতে পারি দুটোই সমান। তাহলে কত গুণ হচ্ছে 131 গুণ। তাহলে এবার জাস্ট আমাদের বলে দিয়েছে কি মোট কতগুলি মুদ্রা আছে, মোট মুদ্রা আছে হচ্ছে 7 ভাগ, তাহলে এটাকেও 131 গুণ করে দেবো, তাহলে মুদ্রার সংখ্যা 917। আশা করি তোমরা পুরোটাই বুঝেছো। তাহলে চলো এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 9 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কোনো শহরে বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে কত 4410, মানে কোনো শহরে বর্তমান জনসংখ্যা কত বলে দিয়েছে 4410, এবং প্রতি বছর নাকি 5% হারে বৃদ্ধি পাচ্ছে, মানে প্রত্যেক বছর 5% হারে বৃদ্ধি পায়। এবং বলে দিয়েছে কি 2 বছর পূর্বে, মানে আগে জনসংখ্যা কত ছিল। তাহলে আমরা কিভাবে করব, দেখো খুব সহজ পদ্ধতিতে করব এই অঙ্কটাও, ঠিক আছে। তাহলে দেখো আর বুঝবে, ভালো করে বুঝবে, হ্যাঁ। আগে শেখো, আমি একটাই কথা সবাইকে বারবার বলি, আগে শেখো, তারপর শর্টকাট 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 করতে চাইবে। আগে শিখতেই পারলে না ভাই, তাহলে কিসের শর্টকাট, আগে শেখো। আর যারা জানো খুব ভালো, তারা একবার প্র্যাকটিস করে নাও। তাহলে দেখো কোনো শহরের বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে কত 4410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা টার্গেট করব কোন জায়গাটাকে, 5%টাকে। তাহলে দেখো 5%টাকে ভাঙালে কি হচ্ছে 5%, যদি পার্সেন্ট তলায় তুলি তাহলে পার্সেন্টের জন্য আমরা পার্সেন্ট যদি আমরা তুলে দিই, এখানে পার্সেন্টের জন্য কি হচ্ছে তলায় 100 আসছে, তাহলে কাটাকাটি করলে 5 কুড়ি 100। তাহলে দেখো উপরে কিছু নেই মানে কি 1, তারপরে তলারটা কি, সবসময় তলারটা জানবে কি মোট, এটা হচ্ছে মোট। তাহলে আমরা এখানে এক জায়গায় লিখব কি পূর্বে লিখতে পারি বা আগে লিখতে পারি, তাহলে আমরা চলো আগেই লিখি, আগে। আর এক জায়গায় লিখব এখন মানে কি বর্তমান, ঠিক আছে। এবার ভালো করে দাও,
আগে কি, আগে এটা হচ্ছে আগে, আগে বা এটাকে আমরা মোট বলতে পারি, ঠিক তো? তাহলে আমরা দেখো আগে যদি জনসংখ্যা কত ছিল 20 থাকলে এখন সেটা বেড়ে কত হবে, কারণ 5% হারে বৃদ্ধি বলেছে তাই আমরা বেড়ে লিখবো। বেড়ে কত হবে 20 প্লাস 1, তাহলে কত হচ্ছে 21, ঠিক আছে? তাহলে এখন কত হবে 21, তাহলে এটা হলো 1 বছরের হিসাব। তাহলে আমাকে যেহেতু 2 বছর বলেছে তাই আমরা এটাকেই দুবার লিখে নেব, ঠিক আছে? 20 এটা কত হবে যে 21 হবে। তাহলে এবার ভালো করে 1 1 2 টোটাল হয়ে গেল আমাদের 2 বছরের, ব্যাস এবার একটা দাগ দিয়ে দেবে। এবার গুণ, উপর নিচ গুণ করলে দেখো কত হচ্ছে 20 20 400, 21 21 কত হচ্ছে 441, ঠিক আছে? ভালো করে দেখো 441। এবার আমাকেও দেখো বর্তমান জনসংখ্যা কত বলে দিয়েছে 4410, আর আমি বার করলাম কত, বর্তমান জনসংখ্যা বার করলাম কত 441। তাহলে আমি বলতেই পারি তো এটা আর প্রশ্নে যেটা বলে দিয়েছে সেটা সমান, তাহলে 4410। তাহলে আমি বলতেই পারি যে 441-এর ভ্যালুই 4410। তাহলে কত গুণ হচ্ছে দেখো 441-কে 441 আর একটা শূন্য, আর আমাকে বার করতে বলেছে পূর্বে। এটা মানে পূর্বে মানে কি, এটাই তো পূর্বে আর আগে তো সেম, এখন আর বর্তমান তো সেম। তাহলে পূর্বে জনসংখ্যা কত ছিল 400, এটাকেও আমরা কত গুণ করে দেবো 10 গুণ, তাহলে কত হয়ে যাচ্ছে 4000। 4-এর পেছনে কটা শূন্য, 3টে শূন্য, তাহলে পূর্বে জনসংখ্যা কত ছিল 4000। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখি অপশন কত নম্বর অপশন আছে, অপশন সি। আশা করি তোমরা ভালো করে এই অঙ্কটা বুঝেছো। তাহলে এই অঙ্ক দিলে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 10 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায়, মানে চিনির বাজার দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 25% বৃদ্ধি পেয়েছে, মানে আগে যেটা ছিল তার থেকে নাকি 25% দাম বৃদ্ধি পেয়েছে। বলেছে একটি পরিবারে খরচ একই রাখতে হলে, বলেছে একটি পরিবারে যে ওরা খরচটা আগেও যা করতো এখনও তাই করবে, একই রাখতে হলে তাদের বলে দিয়েছে কি বরাদ্দ হ্রাস, চিনির বরাদ্দ হ্রাস, মানে চিনির পরিমাণটা কত কমাতে হবে, চিনির পরিমাণটা তাদের কত কমাতে হবে। দেখো প্রশ্ন ভালো করে পড়বে, প্রশ্নর ভেতরেই উত্তর লুকিয়ে থাকে। তাই পাটিগণিত হচ্ছে ভাষার খেলা, ভাষা যত ভাষা ভালো করে পড়বে পাটিগণিত তত তোমাদের কাছে সহজ এবং কি হবে সবথেকে সহজতর হয়ে উঠবে, ঠিক আছে? তাহলে ভালো করে পড়বে প্রশ্ন। বলছে চিনির বাজার দাম 25% বৃদ্ধি পায়, তার মানে আমি যদি ধরি আগে যদি 100 টাকা ছিল এখন হচ্ছে কত 25% বৃদ্ধি পেয়েছে 125। তারপর বলে দিয়েছি কি একটি পরিবার খরচ একই রাখতে চাই, মানে আগে যদি ধরো 1 কেজি চিনি কিনতে পরিবারটা 25 টাকা খরচ করলে এখনও কি করছে 25 টাকায় খরচ করছে। হতে পারে সে চিনির পরিমাণটা কম পাচ্ছে কিন্তু 25 টাকায় খরচ করছে। ওরা বলেছে কি পরিবার বলেছে কোনো দাম বাড়াবো না, আগে যা খরচা করেছি এখনও তাই করব। তাহলে চিনি খেলে খেলাম, না খেলে না খেলাম। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা বড় দিকে একদম যাব না, একদম শর্টকাটে করব। আর কিভাবে করব দেখো, প্রশ্নতে যদি একখানা পার্সেন্ট বলে দেয়, কি একটা পার্সেন্ট, প্রশ্নতে যদি একটা পার্সেন্ট বলে দেয় আর কোনো কিচ্ছু নেই, তখন আমরা চোখ বুজে কি করব, ওপরে এই যে 25%, 25টা ওপরে বসাবো, নিচে বাই দেবো। যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে 100-র সঙ্গে 25 কি করব, 100-র সঙ্গে 25টা যোগ করে দেবো। আর যদি বলতো হ্রাস পেয়েছে তাহলে 100-র সঙ্গে 25 মাইনাস করে দিতাম ইন্টু 100। তাহলে কত হচ্ছে 25 25, 100-র সঙ্গে 25 যোগ করলে 125 ইন্টু 100। তাহলে 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 20 100। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 20%। তার মানে একটি পরিবার খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায় কত, মানে চিনির বরাদ্দ 20% হ্রাস পেয়েছে। তাহলে এটাই আমরা বলতে পারি চিনির বরাদ্দ কত হ্রাস পেয়েছে 20% হ্রাস পেয়েছে, 20% হ্রাস পেয়েছে, চিনির বরাদ্দ 20% হ্রাস পেয়েছে। তাহলে অ্যান্সার কোথায় আছে আমাদের অপশান বিতে আছে। তাহলে হয়ে গেল এটাই আমাদের অ্যান্সার। তাহলে বুঝলে আশা করি। শুধু হ্যাঁ একটা জিনিস মনে রাখবে, পরিমিতির অঙ্কে বা 3D এসব অঙ্কে কিন্তু আবার একটা পার্সেন্ট থাকলে এরকম করতে যেও না, তাহলে কিন্তু একেবারে কী হবে জানো তো, তাহলে এইটা পাবে, একেবারে এইটা পাবে। এটাও পাবে না বলতে গেলে কি নেগেটিভ মার্কিং পাবে, নেগেটিভ পাবে।
শুধু এগুলো অ্যাপ্লাই করতে পারবে তখনই যখন এরকম ধরনের অঙ্ক করবে। একদম পরিমিতির অঙ্ক বা 3Dর অঙ্ক এসবের অঙ্ক করতে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তাহলে আজকেই এখানেই আমাদের ক্লাসটা শেষ করছি। এই কটা অঙ্কই আজকে রেখেছিলাম যাতে তোমাদের ভালো করে বোঝাতে পারি আর তোমরাও ভালো করে বুঝতে পারো। তাই এখানে আজ শেষ করছি। আশা করব তোমাদের প্রত্যেকেরই পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, টাটা।